সরলভাবে বলেছি যে ভাই সবাই সকালে সকালে যে ভোট দেবেন, তো সে টেলিভিশনে বলছে কামাল হোসেন বুঝতে পারছেন না, ঘটনা তো রাত্রেই ঘটে গেছে, সকালে সকালে বলছেন উনি। তো এটার মানে কি হলো যে রাতের 29 তারিখ রাত্রে, মানে তো 12টার পরে তো 30 তারিখে হলো, কিন্তু কথা হলো যে হলো তো রাত্রে। আর যেভাবে হলো আমরা তো কেউ সেখানে টেরও পেলাম না যে আমাদের ভোট হয়ে যাচ্ছে। তো এটা তো হওয়ার কথা না, এটা কেন এইভাবে করতে হবে? আমি প্রশ্নগুলো আজকে এইভাবে রাখতে চাই যে এইসব অস্বাভাবিক কাজ কেন হচ্ছে। আর এটা ঘোষণা হতে গেল যে 3rd টার্মের জন্য একজন প্রধানমন্ত্রী হয়ে গেছেন, 300 লোক মানে সেই সাংসদ হয়ে গেছে, আর অপোজিশনে 7 জন, মানে আমাদের 2 জন, একজন এখানে আমাদের মাঝে আছেন। তো এইটার অর্থটা কি? এটা কি জিনিসটা কি? এটা একটা খেলা নাকি? এখন 17 কোটি মানুষকে নিয়ে কি খেলা করা যায়? স্যার হাতের মধ্যে রং লাগা দিয়ে বলছে বাড়ি যান, ব্যালট নাই। হ্যাঁ, এইসব তো এখন সারা দেশের মানুষ এই কথাগুলো মুখে মুখে শুনতে হচ্ছে যে নাটকগুলো করেছে। তো এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা তো আমরা সবাই বলেছি এটা আইনানুগভাবে এটা হয় না, সংবিধান অনুযায়ী এটা হয় না, সংবিধান মানতে সবাই বাধ্য, অর্থাৎ সংবিধানের ঊর্ধ্বে কেউ না। তো আমি বলছি যে এইগুলো সংকট কেন সৃষ্টি করা হচ্ছে? অবশ্যই এটা যদি করতে হয়, জনগণ ক্ষমতার মালিক, এটা একটা জিনিস একদম, এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। বাংলাদেশে জনগণ ক্ষমতার মালিক। আমি সংবিধান খুলে দেখে আসলাম, হবে 7ম অনুচ্ছেদে ভেঙে লেখা আছে এই প্রজাতন্ত্রে ক্ষমতার মালিক জনগণ। বঙ্গবন্ধু স্বাক্ষরিত দলিলে উনি এটা দিয়ে গেছেন, 1 নম্বর স্বাক্ষর ওনার। সংবিধানের জাদুঘরে সংরক্ষিত আছে এই দেশে জনগণ ক্ষমতার মালিক। মালিক হলে তাদের নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ কিছু করতে পারে না। তো যারা এগুলো করছে, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া তো জনগণের প্রতিনিধি হয় না যারা এই ব্যাপারে কোনো ক্ষমতা ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে। তো এইগুলো কেন করা হচ্ছে? জনগণের নামে এগুলো কেন করা হচ্ছে? এটা নিয়ে কোনো কিছু পাওয়ার সম্ভব না। যে ক্ষমতা কেউ যদি চায়, সবাই ক্ষমতা চায়, ক্ষমতা থাকতে চায় 5-10 বছর। 5 বছরে তো নির্বাচন হয়েছিল 2008-এ, 2014-তে বললো সাময়িকভাবে আমরা একটা কিছু করছি, একটা নির্বাচনও করব। তো 5 বছর হয়ে গেল, তারপরে নির্বাচন যখন আসলো তখন এই প্রহসন দেখতে হচ্ছে। এইগুলোর কোনো প্রয়োজন নাই। মানে সেই মানুষ তো এই দেশের এইগুলো খেলার মধ্যে কোনো ভূমিকা রাখতে চায় না। 30শে ডিসেম্বরের আগের দিন অন্ধকার রাতে ভোট ডাকাতি ও ভোট হরিলুট সরকারের জন্য শুভ বার্তা নয়, বরং এই অপকর্মটির জন্য অচিরেই বিশাল রাজনৈতিক ধাক্কা খেতে হবে বর্তমান ভোটারবিহীন সরকারকে। জোর করে ক্ষমতায় থাকাটা এই ম্যান্ডেটবিহীন সরকারের জন্য হবে বিবিধ অমঙ্গলের উৎস। কারণ জনগণের ম্যান্ডেট ছাড়া যারা ক্ষমতায় থাকে এবং থেকে আস্ফালন করে, আসলে তাদের বিপদ সবসময় তাদের দিকে ধেয়ে যাবেই। বন্ধুরা, গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছেন, সংলাপ ও পুনর্নির্বাচন প্রশ্নে ঐক্যফ্রন্টের দাবি হাস্যকর। তাহলে আমি বলতে চাই, শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত 30শে ডিসেম্বরের নির্বাচনটা কি খুবই সম্মানজনক হয়েছে ওবায়দুল কাদের সাহেব? রাষ্ট্রের সব শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দমন করে জেলে পাঠিয়ে এরকম ভোট সন্ত্রাসের একতরফা নির্বাচনের পরেও কি এটা প্রমাণ করে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার? অথচ এত বড় নজিরবিহীন ভুয়া ভোটের নির্বাচনের পরেও আত্মমর্যাদাহীন আওয়ামী নেতারা নির্বাচন নিয়ে নির্লজ্জ গলাবাজি করছেন। দেশব্যাপী নারী পুরুষ ভোটাররা ধিক্কার জানাচ্ছে 30শে ডিসেম্বরের নির্বাচনকে, কারণ তারা কেন্দ্রে গিয়ে দেখেছে তাদের ভোট দেয়া হয়ে গেছে। আগের রাতে যেখানে 30 থেকে 50% ভোট দেওয়া হয়েছে, তাকে কি ভোট বলে? মহাভোট ডাকাতির যথেষ্ট তথ্য প্রমাণ এখন সবার কাছে আছে।
সরকার গঠনের আগেই আমরা গণতান্ত্রিক বিশ্বের সমর্থন এবং অভিনন্দন আমাদের প্রধানমন্ত্রী পেয়ে গেছে। আপনারা বোধহয় লক্ষ্য করেছেন, উন্নত গণতান্ত্রিক দেশগুলো সরকার গঠনের আগেই কিন্তু অভিনন্দন জানিয়েছে এই নির্বাচনের জন্য। তো কাজেই এ ধরনের দাবি অবান্তর এবং এর কোনো যৌক্তিকতা নেই। এখন বিরোধী দলের ভাষায় কথা বলবে সেটা ভিন্ন কথা, কিন্তু নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো প্রকার বিতর্ক নেই এবং প্রশ্ন করার মতো কোনো বিষয় এখনও আন্তর্জাতিক বিশ্ব থেকে আমরা পাইনি। কারণ সব গণতান্ত্রিক দেশ থেকেই সরকারকে, শেখ হাসিনা সরকারকে এবং আমাদের লিডার দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হচ্ছে এবং এবার সরকার গঠনের আগেই বেশিরভাগ অভিনন্দন এসেছে। কাজেই নির্বাচন নিয়ে যারা আজকে অভিযোগ তোলেন তারা নির্বাচনে হেরে গেছেন বলে হেরে যাওয়ার বেদনা থেকে এসব অভিযোগ, এসব প্রশ্ন তুলছেন। কারণ তাদের এই অভিযোগ ধোপে টেকে না, এটার কোনো বাস্তবতা নেই, এটা কোনো যৌক্তিকতাও নেই, এটা দেশে বিদেশে কোথাও এর স্বীকৃতি নেই। জনগণ দেখুন খুব খুশি, চারদিকে জনগণের আপনারা অপিনিয়ন নিতে পারেন। জনগণ তো এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং জনগণের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন কিছু বিরোধী রাজনৈতিক দলের, তাদের প্রশ্ন থাকবেই। তা বিরোধী দল নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখতে হলেও তাদেরকে কিছু গরম গরম কথা বলতে হবে। সে গরম গরম কথা বিরোধী দল বলবেই, এর কোনো যৌক্তিকতাও নেই, বাস্তবতাও নেই। কোথাও এই নির্বাচনকে বিতর্কিত করার ব্যাপারে যেসব বিষয়গুলো যুক্তি হিসেবে আসতে পারত সেরকম কোনো যুক্তিযুক্ত প্রমাণ পাওয়া যাচ্ছে না। অকশনে যারা নমিনেশন বিক্রি করে তারা কিভাবে জয়লাভ করবে? বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি নাই 300 আসনে 800 নমিনেশন, এটা একটি রেকর্ড। 300 আসনে 800 নমিনেশন। যে কোনো জায়গায় দেখা গেল যে সকালবেলা একজন পেয়েছে, বিকেলবেলা আরেকজন পেয়ে গেছে, আবার 2 দিন পরে দেখা গেল আরও একজন পেয়েছে। তারপর তাদেরকে বলা হলো যে পরে একজন করে দেওয়া হবে, পরে দেখা গেল সেখানে অকশনে যিনি ভাইস বিডার তিনি পেয়ে গেলেন নমিনেশন। যারা অকশনে নমিনেশন বিক্রি করে তারা কিভাবে নির্বাচনে জয়লাভ করবে? নির্বাচনের 10 দিন আগে যারা হাত পা গুটিয়ে ঘরে বসে থাকে তাদের পক্ষে কি নির্বাচনে জয়লাভ করা সম্ভব? সম্ভব না। আর মানুষ তো অত বোকা নয়। যারা জীবন্ত মানুষের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে হত্যা করেছে তাদেরকে তো মানুষ ভোট দিতে পারে না। যারা পবিত্র কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, বিশ্ব ইজতেমা ফেরত মুসল্লির গায়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যা করেছে, স্কুল থেকে যেই ছেলে বাড়িতে যাচ্ছে তার উপর বোমা নিক্ষেপ করে রক্তাক্ত করেছে, অন্তঃসত্ত্বা মহিলাকে যারা আগুনে পুড়িয়ে হত্যা করেছে তাদেরকে কি মানুষ ভোট দিতে পারে? এইভাবে মানুষের উপর হামলা পরিচালনা করে সন্ত্রাস সৃষ্টি করা যায়, ত্রাস সৃষ্টি করা যায়, ভোট পাওয়া যায় না। এটি বিএনপি নিশ্চয়ই এই ভোটের মাধ্যমে তারা বুঝতে পেরেছে। একদিকে ডক্টর কামাল হোসেন সাহেব নিজের এবং তার জোটের ব্যর্থতা ঢাকার জন্য সংলাপের কথা বলছে, আরেকদিকে রিজভী সাহেব 2-1 দিন চুপচাপ ছিলেন, আবার বলা শুরু করেছেন। আমি বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো যে আপনাদের কয়েকজন নেতার একটু চিকিৎসা প্রয়োজন। আমি নেতাগুলোর নাম উল্লেখ করতে চাই না, তবে কার কার চিকিৎসা প্রয়োজন এটি আপনারা ভালো মতোই জানেন। শারীরিক এবং মানসিক, তবে মানসিক চিকিৎসার বেশি প্রয়োজন। রিজভী সাহেব একটু আগে বলেছেন যে নির্বাচনে আমাদের ব্যর্থতা ঢাকার জন্য নাকি আমাদের দলের সাধারণ সম্পাদক সহ আমরা নানা কথাবার্তা বলছি।
আসলে কথাটা বলতে চেয়েছিল ওনাদের ব্যর্থতা রাখার জন্য, ওনারা নানা কথাবার্তা বলছেন। আজকে এই নির্বাচন সমগ্র পৃথিবী কর্তৃক প্রশংসিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনেই সবচেয়ে কম সহিংসতা হয়েছে। সব নির্বাচনে পুলিশের উপর হামলা হয়েছে, পুলিশ আহত কিংবা নিহত হয়েছে। এই নির্বাচনে একজন পুলিশ আহতও হয়নি এবং সবচেয়ে কম সহিংসতাপূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে চরমভাবে হেরে যাওয়ার পর এখন তারা একদিকে সংলাপের কথা বলছে, আরেকদিকে নানা কথাবার্তা বলে নিজেদের মুখ রক্ষা করার চেষ্টা করছে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো, এই ধরনের কথাবার্তা না বলে বরং আপনারা নিজেরা বিশ্লেষণ করুন আপনাদের পরাজয়ের কারণ, আর নেতৃত্ব পরিবর্তন করুন। তাহলেই হয়তো আপনারা আবার জনগণের কাছে যেতে পারবেন।